গত পরশুদিন শুক্রবারে একটা মসজিদে আজান দিচ্ছিল মাইকে, উত্তরপ্রদেশ পুলিশ এসে যে আজান দিয়েছে তাকে ছেড়ে ইমাম সাহেবকে তুলে নিয়ে গেল, 2 লক্ষ টাকা জরিমানা করে ছেড়েছে। ভাই আমরা কেউ আনপাড় গামার করে আনপাড় করে রাখতে চাইলেও সৃষ্টিকর্তা যথেষ্ট জ্ঞান দিয়েছে। আপনি বলুন, এখানেও তো মসজিদে আজান হলো, 60 ডেসিবেলের বেশি আওয়াজ হয়েছে। ভারতবর্ষের কোন মসজিদে কেউ দেখাতে পারবে না লাউড স্পিকার, যে লাউড স্পিকারের শব্দ দূষণ হবে। যে মাত্রা দেওয়া আছে শব্দ দূষণে, যে মাত্রা দেওয়া আছে তার বাইরে যাবে। কিন্তু ইচ্ছা করে কেন করছে? কেন খাজা বাবার মাজার শরীফের নিচে এরা মন্দির খুঁজতে যাচ্ছে? এদের মুদ্রা আর কিছু নয়, এদের আর কিছু ইস্যু নয়। হিন্দু ভাইরা এদেরকে প্রত্যাখ্যান করছে। হিন্দু ভাইরা এই বিজেপিকে আর ভোট দেবে না, এদেরকে হারাবে বলে প্রস্তুতি নিচ্ছে। তখন হিন্দু ভাইদের ভোটকে কনসলিডেট করার জন্য, এক করার জন্য খাজা বাবার মাজারের নিচে নাকি মন্দির পাওয়া যাবে খুঁড়লে, আর ওই মসজিদে আজান দিলে 2 লক্ষ টাকা ফাইন হবে। এটা একটা আমাদের মধ্যে এই হিংসার বাতাবরণ আনতে চাইছে। আপনি কোশ্চেন করবেন, বেকারত্ব শীর্ষে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। এখানে যারা আছেন যুব সমাজের মানুষ, যারা যুব সমাজ আছেন বা যারা বয়স্করা আছেন, আপনারা বলুন, বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে আছে, স্টেজে আছে, আপনারা বলুন, আপনারা যেই ধর্মেরই রিলিজিয়াস প্র্যাকটিস করুন না কেন, আমি প্রত্যেককে রেসপেক্ট করি, এটা আমার ধর্মীয় শিক্ষা, আমি কোনোদিন তার বিরোধী করতে পারবো না। কিন্তু বুকে হাত দিয়ে বলুন, আপনার বাড়ির ছেলে মেয়েটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাড়িতে বসে আছে না চাকরি করছে? দেখা যাবে। যে বিজেপিকে ভোট দিয়েছে তার বাড়ির ছেলেটাও চাকরি পাচ্ছে না, যে তৃণমূলকে ভোট দিয়েছে তার বাড়ির ছেলেটাও চাকরি পাচ্ছে না। এই চাকরির প্রশ্ন যখন আপনি তুলতে চাইছেন, তখন রাম মন্দির, বাবরি মসজিদ ইস্যু আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। এই চাকরির প্রশ্ন যখন আপনি তুলতে চাইছেন, তখন ইমাম ভাতা, পুরোহিত ভাতা আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দিচ্ছে। তাই সময় এসেছে, এরা চাইছে বিজেপি তৃণমূল, একদম এদের প্ল্যান হচ্ছে হিন্দু মুসলমানকে আলাদা করে রাখবো। যত হিন্দু মুসলমানকে আলাদা করব, এরা ঐক্যবদ্ধভাবে একসাথে লড়াইরা করতে পারবে না, অধিকার নিয়ে এরা কথা বলবে না। ঠিক যেভাবে একটা সময় ছিল ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের যোদ্ধারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ফ্রিডম ফাইটাররা লড়াই করতে নেমেছিল। এনফিল্ড রাইফেলের একটা কি হয়েছিল, ওই কার্তুজে নাকি গরু আর শুকরের চর্বি লাগানো আছে, ফলে আমাদের দাঁতে কেটে ওই এতে দিতে, মুসলমান হলে শুকরের চর্বি আছে, হিন্দু ভাই হলে গরুর চর্বি আছে, লাগাবে না, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করবে না। আমাদের মধ্যে গাদ্দাররাই ঢুকিয়ে দিয়েছিল, আমাদের মধ্যে এরকম হয়েছিল। आप पूछोगे मुझे भूख लगी है खाना दो, किन से पूछोगे? सरकार से। ये हमारा राइट है। तो सरकार क्या बोल रहे हो? देखो ना, हम राम मंदिर बना दिया। आप बोलोगे मेरा तबीयत अच्छा नहीं है, मुझे हेल्थ सपोर्ट चाहिए, मेडिकल सपोर्ट चाहिए, तो बोलेंगे कि जगन्नाथ मंदिर बना दिया हम दीघा में। आप पूछोगे हिंदी स्कूल में टीचर क्यों नहीं है? आप पूछोगे उर्दू स्कूल में, उर्दू मीडियम स्कूल में टीचर क्यों नहीं है? आपको बोलेगा इमाम भत्ता दे रहे हैं। अब जब पूछोगे कि देश का जो फाइनेंशियल कंडीशन डे बाय डे पीछे जा रहे हैं, आपको बोलोगे देखो संभाल में मस्जिद को हम तोड़ने जा रहे हैं। मतलब आपका माइंड को ये लोग डाइवर्ट कर रहे हैं। जब आप मुद्दे के बात कर रहे हो, जब इनके ऊपर आप क्वेश्चन कर रहे हो, उस वक्त आप क्या बोलोगे? ये लोग क्या बोलते हैं? देखो यूपी में एक माइक में अजान देने के लिए हम इमाम साहब को पकड़ के थाने में बैठ करके 2 लाख रुपया फाइन मार दिया, ये तो हम अच्छा काम किए हैं। कुछ हिंदू भाई बोलेगा अरे सही किए हैं, लेकिन इन लोग का मुद्दा क्या है? ये लोग बोल रहे हैं कि हम हर आदमी को राशन देंगे, लेकिन आप देखो भूखा का जो ये है हंगर इंडेक्स देखो, आउट ऑफ 127 पूरा वर्ल्ड में 127 देश को लेके एक सर्वे हुआ है, वहां पे हमारा देश हिंदुस्तान
जिस देश का आबादी अभी सबसे ज्यादा है, जिस देश का संविधान पूरा वर्ल्ड के सबसे बड़ा संविधान है, हम फख्र के साथ बोलते हैं, गर्व के साथ बोलते हैं, लेकिन दुख की बात है जिस संविधान में आपको आपका खाने का राइट दिया है, उस देश में भूखा के जो भूखा है, जो खुदा जिसके खुदा है, इस लिस्ट में 127 देश के अंदर 105 नंबर पे है। आप सोचो, इस मुद्दा को जब आप बोलेंगे, इसके बारे में जब आप पूछना चाहोगे तो आपको बोलेगा तुम हिंदू हो? बोले हाँ हिंदू हूं मैं, मुझे भूख लगी है। बोले तू चुप रहो बेटा, संभाल का मस्जिद को हम तोड़ने जा रही है। माइंड को डाइवर्ट कर रहे हैं। अब मुसलमान हो बंगाल में, अब पूछोगे दीदी के चीफ मिनिस्टर को पूछोगे तो जहां हमको मैं भूखा हूं, मुझे खाना चाहिए, उर्दू मीडियम स्कूल में टीचर क्यों नहीं है? आपको क्या बोलेंगे? बीजेपी आ जाएगा, चुप रहो। ये चल रहा है अभी অর্থনীতির অবস্থা কি বাংলা কি দেশে শেষ হয়ে গেছে, ক্রমশ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনাকে আমাকে মন্দির মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছে। তো এটাও এখন আসছে, হিন্দু মুসলমানকে আলাদা করে রাখতে পারলেই তৃণমূলেরও লাভ, বিজেপিরও লাভ। আর আমরা হিন্দু মুসলমান যত আলাদা হব তত আমরা ক্রমশ পিছিয়ে যাব। তার প্রমাণ আমি আপনাদের দিয়ে যাচ্ছি, যদি আপনি খাতায় কলমে মিলিয়ে নেবেন। আপনাদের এখানে উর্দু মিডিয়াম স্কুল আছে? হ্যাঁ, উর্দু মিডিয়াম স্কুল কোথায় আছে? আচ্ছা, হিন্দি মিডিয়াম স্কুল আছে? দুটো স্কুলে চলে যাবেন, ছাত্র সংখ্যা দেখবেন আর টিচারের সংখ্যা দেখবেন। যদি আমি মিথ্যে কথা বলি তাহলে আমি আর এখানে কোনো দিনের জন্য আপনাদের কাছে আসবো না। খোঁজ নিলে দেখা যাবে 100, 150, 200, 300 বাচ্চা উর্দু মিডিয়াম স্কুল বা হিন্দু মিডিয়াম স্কুলে পড়াশোনা করছে, দুটো তিনটে টিচার দিয়ে ওর হাত তুলে নিয়েছে। যে ঘন্টা মারছে সেই তালা খুলছে, সেই প্রেজেন্ট করছে, সেই মিড ডে মিলের বাচ্চাদের খাওয়াচ্ছে। দেখুন, উর্দু মিডিয়াম স্কুলে স্বাভাবিকভাবে এই মুসলিম সমাজের ছেলেরা বেশি যাচ্ছে, কোনো প্রতিবাদ নাই, স্কুল মনে হয় বন্ধ হয়ে যাবে। হিন্দি মিডিয়াম স্কুলে একইভাবে মুসলিম নন মুসলিম সবাই যাচ্ছে, কোনো প্রতিবাদ নাই, ক্রমশ স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর আপনাকে আমাকে কি করেছে? ও হিন্দু আর এ মুসলমান, এর ভাগ করে দিতে চাইছে। আমি তো বিধানসভার মধ্যে থাকি, অনেক কথা হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় না বিজেপিকে বলতে দেখলাম কোনো সময়ে যে রাজ্যের হিন্দি মিডিয়াম স্কুলগুলোকে যথেষ্ট শিক্ষক দিতে হবে, ছাত্র শিক্ষক রেশিও মেনটেন করতে হবে, এই চিৎকার করতে দেখলাম না। কিন্তু রামনবমীর দিনে এসে পুরুষোত্তম রাম ঠাকুরের নামে জয়ধ্বনি দিয়ে হিন্দুকে জাগাতে আসে। আরে হিন্দু জাগবে, হিন্দু জেগে আছে, জাগাতে হবে না বিজেপিকে। হিন্দুরা স্বামী বিবেকানন্দের আদর্শ নিয়ে চলে, তাকে জাগাতে হবে না। কিন্তু যে হিন্দু ভাইরা শিক্ষা পাচ্ছে না তার জন্য চিৎকার এরা করে না। আর তৃণমূল তো মুসলমানকে বাঁচাতে এসেছিল 2011 সালের আগে। মুসলিমরা ভাবলেন প্রচুর ভোট দিয়ে অনেক কিছু হবে। আপনারা বলুন লাভ হয়েছে কি লস হয়েছে? এর মার্কেট এখানে আছে, হাত তুলে একজন বলুন তো আপনার পাড়াতে, আপনার মহল্লাতে এই 2011 সালের পরে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে? একজন হাত তুলে বলুন। আর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এখানে অনেকে হাত তুলবেন, আমি তুলে লজ্জিত করব না, লজ্জা দেব না সরকারকে। মদের দোকান পাড়াতে তৃণমূলের আমলে বানিয়ে দিয়েছে। ও তো মুসলমানের উপকার করতে এসেছিল 2011 আগে। এগুলো বলেই দোষ। আর 2014 আগে কে ছিল? 2014 আগে হিন্দুদেরকে বাঁচাতে হবে বলে কি এসেছিল ক্ষমতায়? মোদি। 2014-তে আসলো বিজেপি। যে মোদি সেন্ট্রালে আছে, পশ্চিম বাংলার হিন্দুদের জন্য অন্তত একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাংলাতে করেছে। এমস সেই আগে ছিল রায়গঞ্জে ছিল, ওটা কল্যাণীতে উঠে এসেছে। এমস এর মতো হসপিটালও আমাদের পশ্চিম বাংলায় হিন্দু ভাইদের জন্যও করেনি। যদি শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য কেন্দ্রে ধর্মীয় পরিচয় হয় না, আমি জাস্ট উদাহরণের জন্য বলছি। এরা শুধুমাত্র আপনার ভোটটা নেবে আর আপনাকে আমাকে
একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেবে। কারণ লড়িয়ে দেবে এই জন্যই তো আপনার এখানে যিনি 2014 সালের আগে ফুটপাতে আলু বিক্রি করতেন, সবজি বিক্রি করতেন, সে ভাইও যদি বিজেপিকে ভোট দিয়ে থাকেন, তার উদ্দেশ্যে বলছি, আপনি এখনো ফুটপাতে আলু বিক্রি করছেন, সবজি বিক্রি করছেন। আর আপনাকে বাঁচাবার জন্য অমিত শাহ অনেক চিৎকার করেছিল। অমিত শাহ ছেলে বিসিসিআই কে পার করে এখন আইসিসি টপে বসে গিয়েছে, আর আপনার ছেলে আপনার পরে এখানে ফুটপাতে সবজি বিক্রির ট্রেনিং নিচ্ছে। এ হচ্ছে হিন্দুদের অবস্থা। হিন্দুকে বাঁচাতে এসেছিল। আর 2011 সালের আগে মমতা ব্যানার্জি কোথায় এসেছিল? আপনার এখানে একজন দর্জির কাটিং মাস্টারকে বলেছে, ভাই তোকে বিপদ থেকে উদ্ধার করব। দর্জির কাটিং, দর্জি মিস ভাবলেন এবার বাঁচাবে দিদিমণি, আমাকে ভোট দিল যে এবার ভোটটা দিয়ে আমাকে হয়তো বাঁচাবে দিদি। দিদি তো কোথায় গেছে আমি বলতে পারবো না, তিনি নাকি মাইনে নেন না। কিন্তু দিদি কোথায় গেছে না খুঁজে পেলেও দিদির ভাইপো এমন জায়গায় পৌঁছে গিয়েছে, চোখের চিকিৎসার জন্য আমেরিকাতে চলে যাচ্ছে, এত তার অর্থ হয়ে গিয়েছে। কিন্তু আপনার বলুন তো, যে দর্জি ভাই সুতো দিতে দিতে চোখ নষ্ট হয়ে গেল, তার চোখের ট্রিটমেন্টের জন্য বাংলায় আর ভালো জায়গা পাওয়া গেল না, তার চোখ নষ্ট হয়ে গেল, তার ছেলে আবার চোখ নষ্ট করার জন্য বাবার চেয়ারে বসলো, আর দিদির ভাইপো আমেরিকাতে গিয়ে চোখের ট্রিটমেন্ট করলো। তাহলে ডেভেলপ কাদের হচ্ছে? কারা এগিয়ে যাচ্ছে? অমিত শাহ ছেলে এগোচ্ছে আর দিদির ভাইপো এগোচ্ছে। আপনার পাড়ার রাম কাকুর ছেলেও উন্নতি হচ্ছে না, রহিম চাচার ছেলেরও উন্নতি হচ্ছে না। আমাদের লড়াইটা হচ্ছে শ্রমজীবী মানুষের জন্য। শ্রমজীবী খেটে খাওয়া মানুষকে আমরা সমাজের সর্বোচ্চ স্তরে তুলে নিয়ে যাব, এই লড়াই আমাদের। এবার এই লড়াই আইএসএফ এর নাসির ভাই, নওশাদ সিদ্দিকী, এই গুটি কয়েক ডাক্তার মিলে সম্পূর্ণ করতে পারবে না, বা এই মন্দিরের যিনি পূজারী আছেন তিনার দ্বারাও সম্ভব নয়, মসজিদের ইমামের দ্বারাও সম্ভব নয়। এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে গেলে কি করতে হবে? সর্বপ্রথম যে জায়গায় ওরা আমাদের আঘাত করছে সেই জায়গাকে আমাদের প্রোটেক্ট করতে হবে। সেটা কি? আমাদের কমিউনাল হারমোনিকে ওরা নষ্ট করতে চাইছে, আমাদের সম্প্রীতি, আমাদের ঐক্য। আমরা একসাথে দীর্ঘদিন ধরে বসবাস করছি হিন্দু মুসলিম নির্বিশেষে, এটাকে ওরা ভাগ করতে চাইছে। এটা ভাগ করলে ওরা সাকসেস হবে। আর আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, এক মঞ্চ থেকে রাম রহিম আওয়াজ তুলবে যে আমার উর্দু মিডিয়ামের টিচার চাই, আমার হিন্দি মিডিয়ামের টিচার চাই, আমার বাংলা মিডিয়ামের টিচার চাই। সরকার তখন টিচার দিতে বাধ্য হবে। সমস্যা হচ্ছে কোথায়? রাম রামের জায়গা থেকে চিৎকার করছে শিক্ষক চাই, রহিম আলাদা জায়গায় দাঁড়িয়ে চিৎকার করছে শিক্ষক চাই। দুজনের চিৎকার ও গুটি কয়েক মানুষকে নিয়ে করছে, তো এই গুটি কয়েক মানুষকে নিয়ে করছে। আলাদাভাবে চিৎকার হচ্ছে, দুজনই ন্যায়ের কথা বলছে, কিন্তু আলাদা জায়গা থেকে বলছে। সরকার মুচকে মুচকে হাসছে। সরকার দেখছে দুজন এক জায়গায় হবে না, এক জায়গায় হলেই তো বিপ্লব। দুজন যখন এক জায়গায় হয়ে যাবে তখন তো বিপ্লব হয়ে যাবে। দুজন এক জায়গায় ছিল বলে ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়িয়েছিল, দুজন এক জায়গায় ছিল বলে যে সংবিধান আমরা পেয়েছি, সেই সংবিধানের ক্ষমতার জোরে আমি এখন চিৎকার করতে পারছি। তো দুজনকে ক্রমশ আলাদা করছে। তাই আমাদের সর্বপ্রথম কাজ কি করতে হবে? দুটো কমিউনিটির মধ্যে যারা বিবাদ লাগানোর চেষ্টা করছে, সেই হিন্দু কমিউনিটি থেকে হোক আর মুসলিম কমিউনিটি থেকে হোক না কেন, তাদেরকে চিহ্নিত করে সমাজ থেকে তাদের সমাজচ্যুত করতে হবে। তাদের সমাজে জায়গা দিলে হবে না। তাদের বলতে হবে তোর বিজেপি ভালো লাগে বিজেপি 100 বার কর, তোর তৃণমূল ভালো লাগে তৃণমূল 100 বার কর, তোর আইএসএফ কে ঘৃণা লাগে মাইক লাগিয়ে আইএসএফ এর বিরুদ্ধে বল, কিন্তু দিনের শেষে আমরা প্রতিবেশী, এই সম্পর্কটা আমরা নষ্ট হতে দেব না। এটা মাথায় রাখতে হবে। এই কমিউনাল হারমোনিকে আমাদের তুলতে হবে, এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে কিন্তু আমরা এদের বিরুদ্ধে লড়তে পারবো, আমরা অধিকার পাবো। আর না এদের যত এরা ভাগ করতে পারবে তত এদের লাভ। আর এরা চাই আপনাকে ভাগ করবে, এরা আপনাকে ভাগ করতে চায়, যেমন হোক প্রকারে এরা আপনাকে ভাগ করবে। এখন ভাগ করার একটা এসেছে কি ওয়াকফ।